আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের গোরখপুর শহরের একটা ঘটনা। গোরখপুরের অশোকনগর নামের এলাকাতে ছিল একটা বিধবা ফ্যামিলি। মহিলা খুব কম বয়সে বিধবা হয়েছিলেন, তার দুই পুত্র সন্তান ছিল। মহিলা বিধবা হওয়ার পরে নিজের জীবনের একটাই উদ্দেশ্য রেখেছিলেন যে যে কোনো ভাবে তার ছেলেদেরকে যোগ্য তৈরি করতে হবে। তিনি করেও ছিলেন। তার বড় ছেলে একজন পুলিশ ইন্সপেক্টর, আর তার ছোট ছেলে হয়েছিল একজন আই স্পেশালিস্ট। সারা গোরখপুর শহরে তার ছোট ছেলে বা বড় ছেলে খুব নাম করেছিল, একটা বিখ্যাত শিক্ষিত সম্ভ্রান্ত ফ্যামিলি। ভদ্রমহিলার অশোকনগরে 3 তলা বাড়ি ছিল। 3 তলা বাড়িতে ছিল বড় ছেলের পরিবার। তিনি বড় ছেলের বিয়ে দিয়েছিলেন। তার 2 সন্তান, তিনি আর তার ছোট ছেলে ওম প্রকাশ যাদব। তিনি চাইছিলেন বড় ছেলের মতো ছোট ছেলেকেও বিয়ে করে সেটেল করতে। সেই জন্য তিনি ছোট ছেলে যে আই স্পেশালিস্ট, তার সাথে কথা বলেছিলেন যে ভালোভাবে দেখে শুনে একটা পাত্রী ঠিক করো, আর যদি তোমার কোনো পছন্দের মেয়ে থেকে থাকে তাহলে তুমি আমাদেরকে জানাও, আমরা তোমার বিয়ে দিতে চাইছি। তো ছোট ছেলে একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একটা মেয়ের সাথে যোগাযোগ করেছিল। মেয়েটার জন্মানো বা বড় হওয়া সিঙ্গাপুরে। মেয়েটার সাথে যোগাযোগ হওয়ার পরে দুই ফ্যামিলির দেখা সাক্ষাতের পরে বিয়ে ঠিক হয়ে গেছিল। মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি এসেছিল, কিন্তু মেয়ের পুরো সিস্টেমটাই, জয়েন্ট ফ্যামিলির যে সিস্টেমটা, সেটা তার পছন্দ হচ্ছিল না। বিয়ের কদিন পর থেকেই সে বিরক্ত বোধ করছিল, বা তার যেমন জন্মানো বড় হওয়া সমস্ত ব্যাপারটাতেই আর শ্বশুর বাড়ির পরিবেশের সাথে খুব মিল ছিল না বলেই সে অ্যাডজাস্ট করতে পারেনি। কিছুদিনের মধ্যেই, প্রায় 6 মাস বিয়েটা টিকে ছিল, তবে বেশিরভাগ সময় মেয়েটা নিজের বাপের বাড়িতেই ছিল। তারপরে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে কথাবার্তা হয়ে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এ তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছিল। তারপরে ওম প্রকাশের মনে হয় সে আর বিয়ে করবে না, তবে মা মা যে কোনো ভাবে চাইছিলেন আবারও ছেলের একটা বিয়ে দেবেন। এবার তিনি ছেলেকে বলেছিলেন যে তার ছেলেকে আগের বারে তিনি ঠিক করতে বলেছিলেন, সে ঠিক মতো ভালো মেয়ে খুঁজে বের করতে পারেনি। তো এবার তিনি খুঁজবেন। এবার তিনি ছেলের জন্য একটা এমন পাত্রী খুঁজবেন যে হবে আম, সংসারী, বা এই ধরনের আগে যেমন হলো তেমনটা আর হবে না। তো ছেলে রাজি হয়েছিল, মা যেটা বলবে সেটাই হবে। প্রথম ডিভোর্সের মাত্র 2 মাসের মধ্যে ভদ্রমহিলা নিজের ছোট ছেলের জন্য একটা পাত্রী খুঁজে ফেলেছিলেন। পাত্রীটা ভদ্রমহিলা আর তার যে বড় ছেলে দুজনে মিলে খুঁজেছিল। ফ্যামিলিটা ছিল একটা সিকিউরিটি অফিসারের ফ্যামিলি। সিকিউরিটি অফিসার বলতে ভদ্রলোক সিএম এর সিকিউরিটির অফিসার ছিলেন, মুখ্যমন্ত্রীর সিকিউরিটির অফিসার। ভদ্রলোকের মেয়ে, যার নাম ছিল অর্চনা, অর্চনার সাথে আই স্পেশালিস্ট ওম প্রকাশ যাদবের বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে সত্যি সত্যি মেয়েটা খুব ভালোভাবে জয়েন্ট ফ্যামিলিতে মিলেমিশে থাকতে শুরু করে। সব ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর, প্রায় 1 বছর পর, আবার নতুন যে বউ অর্চনা, তার সাথেও তার হাজবেন্ডের ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। যে হাজবেন্ড সারাদিন ব্যস্ত থাকে, আর স্ত্রী সারাদিন নিজের জয়েন্ট ফ্যামিলিতে আছে বলে, আর সে ছোট বউ, তো তার উপর প্রচুর দায়িত্ব। তাকে সব লোকজন অর্ডার দেয়, সে কাজ করে বেড়ায়। কাজে কাজে তার সারাদিন কেটে যায়। তারপরে তার হাজবেন্ড যখন বাড়িতে ফেরে, তার হাজবেন্ডের কাছে তার জন্য সময় থাকে না। হাজবেন্ড চলে যায় মায়ের সাথে, দাদার সাথে, দাদার বাচ্চাদের সাথে সময় কাটাতে। তো এইভাবে তার ভালো লাগছিল না। স্বামী স্ত্রীর মধ্যে রোজই ঝগড়া হচ্ছিল। মা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। মা ভেবেছিলেন যে না, আগের বার যেমন হয়েছে এবার তিনি সেভাবে কিছুতেই হতে দেবেন না। তার 3 তলা বাড়ি ছিল, একদম নিচের তলায় তিনি, তার বড় ছেলে, বড় ছেলের ফ্যামিলি থাকতো।
তার উপরের ফ্লোরে মানে দোতলাতে সব লোকজনের কোনো গেস্ট আসলে সেখানে থাকতে দেওয়া হতো, বা বাইরে থেকে কেউ দেখা করতে এলে সেখানে এসে থাকতো, বসতো ইত্যাদি। আর একদম যে ওপরের ফ্লোর, সেটাতে থাকার ব্যবস্থা করা হয় ছোট ছেলে আর তার স্ত্রীর। ছোট ছেলে আর তার স্ত্রী খাওয়া দাওয়া, রান্না বান্না ইত্যাদির আলাদা ব্যবস্থা করতে বলা হয়। মা ছেলেকে বলেছিলেন যে আমি আমার ফ্যামিলিতে শান্তি চাই, একই বাড়িতে সবাই থাকো কিন্তু যে যার মতো একটু আলাদাভাবে থাকো, আর তুমি তোমার স্ত্রীকে একটু সময় দাও। যাই হোক, তারপরে দুই ফ্যামিলির রান্না বান্না খাওয়া দাওয়াটা আলাদাভাবে শুরু হয়েছিল। স্ত্রী এবার ঠিকঠাক ছিল, বেশ খুশিতেই ছিল। একটা ছেলে হয় তাদের। 2008 সালে বিয়ে হয়েছিল, 2012-তে তার ছেলে হয়েছিল। ছেলে হয়, ছেলে মানুষ করতে স্ত্রী অর্চনা একদম ব্যস্ত হয়ে যায়। আর ওম প্রকাশ যাদব নিজের ক্লিনিক নিয়ে, নিজের রুগীদের নিয়ে তিনি তো ব্যস্তই থাকতেন। এইভাবে ছেলের জন্মের পর আরো কয়েকটা বছর কাটে। ছেলে যখন 3 বছরের হয়ে যায় তাকে প্লে স্কুলে পাঠানো শুরু করা হয়। এবার অর্চনার মনে হয়েছিল যে সে ফ্রি টাইমটা কিছু তার করা উচিত। বাড়িতে কাজের লোক রয়েছে, সে কাজকর্ম করে চলে যায়, বাচ্চাটাও চলে যায় প্লে স্কুলে। তো সে একটা অ্যাকাউন্ট খুলেছিল ফেসবুকে। ফেসবুক অ্যাকাউন্টে তার বিভিন্ন লোকজনেরা, সবাই যারাই আমরা ফেসবুক ইউজ করি তারা সবাই জানে যে লোকজন তাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো অর্চনার ফেসবুকে একজন রিকোয়েস্ট পাঠিয়েছিল, নাম ছিল অজয় যাদব। গোরখপুর থেকে বেশ দূরে ফিরোজাবাদ, সেখানে ছিল তার বাড়ি। সে কিন্তু একজন ম্যারেড মানুষ। সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। সেই ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে তার প্রোফাইলে গিয়ে তার ফেসবুকে পোস্ট করা বিভিন্ন ফটো দেখেছিল অর্চনা। প্রত্যেকটা ফটোতে একটা করে লাইক দিয়েছিল, তবে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি। ওই লাইক দেওয়া দেখে অজয় যাদব বুঝতে পেরেছিল যে মহিলা তার প্রতি ইন্টারেস্টেড। 10 দিন কেটে যায়। অজয় যাদব এবার মেসেঞ্জারে গিয়ে একটা মেসেজ করে যে কেমন আছেন, আমার ফটোগুলো আপনি লাইক করেছেন, খুব ধন্যবাদ। অপর প্রান্ত থেকে মহিলা অজয় যাদবের সাথে রিপ্লাই করা শুরু করে, কথা বলা শুরু হয়। এইভাবে ধীরে ধীরে একটা দুটো কথা বলতে বলতে চ্যাটিং এর সময়টা বাড়তে থাকে। বাড়তে বাড়তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব, তারপরে ফোন নাম্বার আদান প্রদান। এবারে চ্যাটিং বাদ দিয়ে ফোনে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলা, গল্প করা, একে অপরের ফ্যামিলি নিয়ে ডিসকাস করা, সবটাই শুরু হয়েছিল। আর শুরু হয়েছিল দুজনের মধ্যে অবৈধ একটা প্রেমের সম্পর্ক। তারপরে এক সময় অজয় যাদব বলে যে আমি আসছি তোমার শহরে গোরখপুরে তোমার সাথে দেখা করতে। অজয় যাদব গোরখপুরে এসেছিল দেখা করতে। অর্চনার বাড়ির কাছাকাছি একটা হোটেলে এসে উঠেছিল। অর্চনা ছেলেকে প্লে স্কুলে দেওয়ার পরে সোজা চলে গেছিল সেই হোটেলে তার সাথে দেখা করতে। দুজন একসাথে ঘনিষ্ঠভাবে সাক্ষাৎ করেছিল। 2 ঘন্টা একসাথে কাটাবার পর অর্চনা বাড়ি ফিরে এসেছিল। প্রথম ওই ব্যাপারটা শুরু হওয়ার পর বারবার অজয় যাদব ছুটি পড়লেই ফিরোজাবাদ থেকে মাঝে মধ্যেই চলে আসতো গোরখপুরে, এসে দেখা করতো অর্চনার সাথে, কয়েক ঘন্টা সঙ্গে কাটিয়ে চলে যেত। এইভাবে বেশ কিছুটা সময় কাটে। তারপর অজয় যাদব অর্চনাকে বলে যে আমি বারবার তোমার সাথে দেখা করতে যাই, তুমিও একাধবার এসো আমার সাথে দেখা করতে। তখন অর্চনা বলে যে আমি ম্যারিড একজন মহিলা, আমার সম্ভব না যে ফিরোজাবাদ গিয়ে তোমার সাথে দেখা করা। তবে হ্যাঁ, আমি লখনৌতে যখন নিজের বাপের বাড়ি যাব, তো তুমি ফিরোজাবাদ থেকে লখনৌ চলে এসো, আমি তো লখনৌতেই থাকবো, সেখানেও দেখা হবে। তারপরে তাদের দুজনের মধ্যে ঘন ঘন দেখা হওয়া শুরু হয়। অর্চনা নিজের শ্বশুর বাড়িতে অজয় যাদবের সাথে সবার সাক্ষাৎ করায়, বলে যে এটা পিস্তত দাদা,
তারপর থেকে মাঝে মধ্যে সে অর্চনার বাড়িতেও চলে আসতো। প্রথমে অর্চনার শাশুড়ির সাথে একটু দেখা করে নিত, তারপর সোজা 3 তলায় চলে যেত। চলে গিয়ে অর্চনার সাথে ঘনিষ্ঠভাবে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার নিজের বাড়ি ফিরোজাবাদ ফিরে যেত। এইভাবে কিন্তু বাড়িতেই সবার চোখের আড়ালে সবাইকে ভুল বুঝিয়ে অর্চনা শুরু করেছিল একটা অবৈধ সম্পর্ক। আগেই বলেছি যে শিক্ষক অজয় যাদবের সাথে অর্চনার সম্পর্ক, সে কিন্তু একজন ম্যারেড, তারও বাড়িতে সন্তান রয়েছে। এইভাবেই চলছিল বেশ লম্বা সময়। যখন এইভাবেই কাটছিল, অর্চনা যাদবের যে ডক্টর হাজবেন্ড, সে নিজের স্ত্রীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছিল। এবার সে নিজের স্ত্রীর ফোন চেক করতে শুরু করে। ফোনের কল ডিটেলে যখন সে চেক করে যে কোনো এক পুরুষের সাথে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলছে, স্ত্রীকে প্রশ্ন করে, স্ত্রীর কাছে কোনো উত্তর ছিল না। তো হাজবেন্ড স্ত্রীকে বলে যে তুমি এইভাবে ফোন কলে লম্বা লম্বা কথা বলা বন্ধ করো। স্ত্রীর সাথে ঝগড়া হয়, স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করা হয়। স্ত্রীকে যখন তখন বাইরে বেরোতে চাইলে বাধা দেওয়া হয়। স্ত্রী কিন্তু হাজবেন্ডের উপর খুব রেগে যায়। নিজের ফেসবুকের প্রেমিককে সমস্ত ব্যাপারটা বলে যে এবার আর কোনোভাবেই সম্ভব না দেখা করা, কারণ আমাকে বাপের বাড়িও যেতে দেওয়া হচ্ছে না, আর আমাকে একা বাইরেও যেতে দেওয়া হচ্ছে না, ফোন কলেও কথা বলা যাবে না, তাহলে কিভাবে আমি তুমি দেখা করবো। সত্যি চিন্তার বিষয়, দুজনেরই খুব চিন্তা হয়ে যায়। যেমন অর্চনা বলে আমি তো তোমার সাথে দেখা না করে একদম থাকতে পারবো না, তাহলে একটা প্ল্যানিং করা হোক। আমার হাজবেন্ড যদি না থাকে, আমি যদি বিধবা হয়ে যাই, তাহলে কিন্তু আমি একদম নিশ্চিন্তে তোমার সাথে দেখা করতে পারবো। তো সেই শিক্ষক বলে যে একদম খুব ভেবে বলছো তো, তুমি কিন্তু পরে পিছিয়ে যেও না। অর্চনা বলে না, কোনো প্রশ্নই ওঠে না, আমি তোমাকে ছাড়া একদম থাকা সম্ভব না। তো চলো একটা প্ল্যানিং করা যাক। প্ল্যানিংটা ছিল, অর্চনার পুরো ফ্যামিলির নিমন্ত্রণ ছিল প্রতিবেশীদের একটা বিয়ে বাড়িতে। 2016 সালের 20 জানুয়ারি অর্চনার ভাসুর, অর্চনার হাজবেন্ড, ভাসুরের ফ্যামিলি, শাশুড়ি সবাই বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অর্চনাকেও বলা হয়। অর্চনা বলে তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, সে বিয়ে বাড়ি যাবে না, তোমরা যাও। ছোট বাচ্চাটা, অর্চনার যে 4 বছরের ছেলে, তাকেও সেই বিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পুরো বাড়ির সবাই চলে গেছিল বিয়ে বাড়িতে। এদিকে অর্চনা ওই সময়টা দিয়ে রেখেছিল তার ফেসবুকের প্রেমিক, শিক্ষক, বিবাহিত শিক্ষক অজয় যাদবকে। অজয় যাদব বাড়িতে চলে এসেছিল। অজয় যাদবের সাথে অর্চনা শারীরিক সম্পর্ক তৈরি করে, তারপরে তাকে বাড়িতেই একটা জায়গায় লুকিয়ে রেখে দেয়। বিয়ের অনুষ্ঠান শেষ করে হাজবেন্ড বা ফ্যামিলির অন্য লোকজন সবাই বাড়ি ফিরে আসে। হাজবেন্ড ছেলেকে নিয়ে যখন বউয়ের রুমে নক করে, দেখে বউ ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। সে আর বউকে বিরক্ত করে না, সে ছেলেকে নিয়ে অন্য ঘরে নিজের বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। রাত্রেবেলায় 1:30টার সময় অর্চনা অজয় যাদবকে যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে বের করে। অজয় যাদবের কাছে ছিল একটা হাতুড়ি। তারা ডক্টর হাজবেন্ডের বেডরুমে চলে গেছিল। অর্চনা আগে থেকেই তার হাজবেন্ডের ভেতর দিকের যে ছিটকিনি, সেটা ভেঙে রেখে দিয়েছিল, উপড়ে রেখে দিয়েছিল। হাজবেন্ড অত খেয়াল করেনি, বোঝেও নি, সে ভেবেছিল কোনোভাবে হয়তো খুলে গেছে, পরে সেটা লাগিয়ে ফেলতে হবে। তো সে দরজাটা জাস্ট একটু ঠেলে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সে কখনোই ভাবেনি যে তার বাড়ির ভেতরে, তার বেডরুমে তার জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করে আছে। অজয় যাদব আর অর্চনা যাদব দুজন রাত্রিবেলায় 1:30টার সময় সেই রুমে যায়। কিচ্ছু বুঝতে পারার আগেই 15 বার মতো মাথায় আঘাত করা হয়েছিল ওম প্রকাশ যাদবের।
ওম প্রকাশ যাদব কোনো শব্দও করতে পারেননি। তিনি ঘুমন্ত অবস্থাতেই মারা গেছিলেন। আওয়াজ শুনে পাশের শুয়ে থাকা 4 বছরের ছেলে উঠে পড়েছিল। উঠে সে মাকে জড়িয়ে ধরেছিল। মা তখন অজয় যাদবকে জিজ্ঞেস করে যে একে কি করব। অজয় যাদব বলে যে আমি তোমার হাজবেন্ডকে যেটা করার ছিল করে ফেলেছি, তবে আমি ওই ছোট বাচ্চাটাকে কিছু করতে পারবো না। মা নিজে হাতে সেই বাচ্চাটার গলা চেপে তাকে শেষ করেছিল, খাটে পাশেই শুইয়ে দিয়েছিল। দেওয়ার পরে আলমারির লকার খুলে তাতে যা জিনিসপত্র মানে সোনা গয়না বা টাকা পয়সা যা যা ছিল সব অজয় যাদবকে বলেছিল নিয়ে ব্যাগের মধ্যে দিয়ে তুমি চলে যাও। চলে যাওয়ার আগে সে নিজের রুমে চলে গেছিল। অজয় যাদবকে বলেছিল বাইরে থেকে দরজাটাকে বন্ধ করে দিয়ে চলে যাও। অজয় যাদব সেটাই করেছিল। নেক্সট ডে সকালবেলায় 8টার সময় তাদের সেকেন্ড ফ্লোরে কিছু মিস্ত্রি কাজ করছিল। প্রত্যেক দিনের মতো তারা কাজে এসেছিল। কাজে আসার পরে তারা শুনতে পেয়েছিল এই বাড়ির 3 তলার ম্যাডাম জোর জোর ধাক্কা দিচ্ছে দরজা। মিস্ত্রিদের মধ্যে একজন গিয়ে দরজা খুলে দিয়েছিল। আর মহিলা বলে যে আমার দরজা বাইরে থেকে কে বন্ধ করলো। তারা বলল আমরা কিভাবে জানবো, আমরা তো এক্ষুনি কাজে এসেছি। মহিলা ঘুম থেকে উঠে একটু পরে নিজের হাজবেন্ডের রুমে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। বাড়ির সব লোকজন সেখানে গিয়ে জড়ো হয়েছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। সবাই বুঝতে পেরেছিল যে একটা ডাকাতির ঘটনা। ডাকাতি করতে এসে সমস্ত জিনিস লুটপাট তো করেইছে, আর বাড়ির ছোট ছেলেকে তার বিছানাতেই মেরে ফেলে দিয়ে চলে গেছে। সঙ্গে মেরে ফেলেছে ছোট্ট 4 বছরের বাচ্চাটাকে। কান্নাকাটি শুরু হয়। আশেপাশের প্রতিবেশীরা এসে জড়ো হয়েছিল। অর্চনার যে বাপের বাড়ির লোকজন তারাও সবাই এসে গেছিল এই বাড়িতে। অর্চনার বাবা ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি অফিসার। তার জামাইয়ের বাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। ওই বাড়িটা কিন্তু ওম প্রকাশ যাদবের বড় দাদা যে ছিল একজন পুলিশ ইন্সপেক্টর, তার বাড়িতেও এই ঘটনা ঘটেছে। সত্যি এটা ন্যায় প্রশাসনের উপরে একটা প্রশ্নচিহ্ন ছিল। হাই প্রোফাইল একটা কেস ছিল। সিএম এর সিকিউরিটি অফিসার বলে কথা। সঙ্গে সঙ্গে ওপর মহলে খবর যায়। সিএম অফিস থেকে ডিআইজি কে ফোন করে বলা হয়েছিল যে তাড়াতাড়ি এই ব্যাপারটাকে তদন্ত করে দেখা হোক যে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশ টিম যখন তদন্ত করতে এসেছিল প্রথমেই সন্দেহটা গেছিল মৃত ওম প্রকাশ যাদবের স্ত্রীর উপরে। তার কারণ হচ্ছে যে ঘরে ওম প্রকাশ যাদব মারা গেছিল তার ছিটকিনিটা ভেতর থেকে ভাঙা ছিল, তবে বাইরে থেকে কেউ ধাক্কা দিয়ে বা লাথি মেরে ভেঙেছে এইরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেন ছিটকিনি ওইভাবে ভাঙা ছিল, ওই ঘটনার দিনেই কেন ভেঙে গেল? দ্বিতীয়ত বিয়ে বাড়িতে সবাই গেছিল, ভদ্রমহিলা যায়নি কেন? হাজবেন্ড আর ওয়াইফ দুজন দুটো আলাদা আলাদা ঘরে ঘুমায় কেন? সাধারণত যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে আততায়ী অপরাধ করার জন্য যে অস্ত্রটা ইউজ করে সেটা নিজের সঙ্গে নিয়ে চলে যায়, কোথাও ফেলে দেয়। কিন্তু এক্ষেত্রে যে হাতুড়ি ব্যবহার করা হয়েছিল ওম প্রকাশকে মারার জন্য সেই হাতুড়িটা ওখানেই পড়েছিল। আর একটা সবথেকে বড় সন্দেহের ব্যাপার ছিল যে ঠিক পাশের রুমে এত ঘটনা ঘটে গেল, মহিলা টেরও পেল না। মহিলা ঘুম থেকে 8টার সময় ওঠার পরে হাজবেন্ডের ঘরে গিয়ে সমস্ত ব্যাপারটা জানতে পারল। পুরো ব্যাপারটা স্ত্রীর প্রতি সন্দেহটা বাড়িয়েছিল। স্ত্রীর কল ডিটেলটা চেক করা হয়। কল ডিটেল চেক করতে গিয়ে দেখা যায় যে
2-3 বছর ধরে সে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলছে অজয় যাদব নামের কোনো ভদ্রলোকের সাথে। অজয় যাদব একজন ফিরোজাবাদের শিক্ষক, তবে ঘটনার দিন রাত্রেবেলায় তার ফোনটাও ওই এরিয়াতে অ্যাক্টিভ ছিল যেখানে এই ঘটনা ঘটেছিল। অজয় যাদবকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ হয় তো পুরো ব্যাপারটা সামনে এসেছিল। অজয় যাদবকে সঙ্গে তার ফেসবুকের প্রেমিকা ডক্টরের স্ত্রী অর্চনা যাদব দুজনকে অ্যারেস্ট করা হয়। তারপরে 4 বছর শুনানি চলেছিল। লোয়ার কোর্ট থেকে তাদের দুজনকেই 7 অক্টোবর 2020 সালে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।